শুরু করছি রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের বেগুনি জলদস্যু এর চতুর্থ এবং সর্বশেষ পর্ব। নীরব টাওয়ারটার দিকে তাকিয়ে রয়েছে দুজনে। জানালা থেকে অদৃশ্য হয়েছে বেগুনি জলদস্যুর মুখ। রোদ চমকাচ্ছে কাঁচের পাল্লায়। নিশ্চয়ই ওদের ধরে ফেলেছে। জোরে কথা ভিক্টরও বলছে না। বাঁচাতে হবে ওদের, চেঁচিয়ে উঠল মুসা। আস্তে আস্তে কথা বলো, বোকামি করে বিপদ বাড়াবে। মুসা, লোকটা কি চলে গেছে? আচমকা ওয়াকি টকিতে ভেসে এলো যেন বিদেহী কারো কণ্ঠ। মুসা সেরকমই মনে হলো। ওকে দেখেছো? কিশোর, কোথায় তুমি? টাওয়ারের ওপরে। কেন দেখতে পাচ্ছ না? ওপর দিকে তাকিয়ে রয়েছে মুসা আর ভিক্টর। অবাক, কাউকে দেখতে পাচ্ছে না। কই, কোথায়? জিজ্ঞেস করলো মুসা। হাসলো কিশোর। ওপরে, আরো ওপরে মুসা, জানালার ওপরে। এইবার দেখতে পেল মুসা। রবিন আর কিশোর দুজনই হাসছে। জানালার উপরে বেরিয়ে থাকা কার্নিশে উঠে গেছে ওরা। উঠলে কি করে ওখানে? ভয় পেয়ে কত কিছুই তো করে বসে মানুষ, কিশোর জবাব দিল। কথা সেটা না, ওঠার সময় তো উঠেছি, এখন নামি কি করে? মাটি থেকে 4 তলা ওপরে ছাদের কাছাকাছি উঠে আছে কিশোর আর রবিন। ওখান থেকে পড়লেন নিজের অজান্তে একটা গোঙানি বেরিয়ে এলো মুসার মুখ থেকে। মুসা, রবিনের কণ্ঠ। তোমার সঙ্গে আরেকজন কে? মিস্টার ভিক্টর ইভান্স। তিনি ভালো মানুষ, ভয়ের কিছু নেই। ওয়াকি টকিতে জানালো ভিক্টর। তোমরা কি করছো সব বলেছে আমাকে মুসা। অবশ্যই আমি সাহায্য করব তোমাদেরকে। লোকটা কি চলে গেছে? 3 তলায় নামতে তো শুনলাম, রবিন বলল। একেবারে নিচে নামলো কিনা বুঝতে পারছি না। ঠিক আছে, দেখছি আমরা, তোমরা যেভাবে আছো থাকো। সাবধানে টাওয়ারের সামনের দরজার দিকে এগুলো ভিক্টর আর মুসা। কোনো শব্দ নেই। পেছনের দরজাটা তেমনি ছিটকিনি লাগানো রয়েছে। সামনের দরজা দিয়ে লোকটা বেরোলে ওদের চোখে পড়তই। সেলার, দোতলা আর 3 তলায় খুঁজে দেখা হলো, নেই লোকটা। ওপর তলায় উঠে এসে দেখলো পেছনের একটা জানালা বেয়ে সবে নেমেছে কিশোর আর রবিন। মুসাকে দেখে হাসলো। উঠলে কি করে ওখানে? জিজ্ঞেস করলো ভিক্টর। আসুন দেখাচ্ছি। ডেকে একটা জানালার কাছে তাকে নিয়ে গেল রবিন। জানালাটার বাইরেটা দেখিয়ে বলল, ওগুলো বেয়ে। মুসা আর ভিক্টর দুজনেই গলা বাড়িয়ে দিল। দেয়ালের গায়ে জানালায় লাগোয়া কতগুলো পাথর এমনভাবে বের করা, মইয়ের মতো ওগুলো বেয়ে উঠে যাওয়া যায়। নিশ্চয়ই ছাদে যাওয়ার পথ ওঠা, কিশোর বলল। আপনার পূর্বপুরুষেরা বানিয়ে রেখে গেছেন, ইচ্ছে করি, যাতে সময়ে কাজে লাগে। মাথা দোলালো ভিক্টর। তোমাদের যেমন লাগলো। যদি পড়ে যেতে? অনেক নিচে মাটির দিকে তাকিয়ে এখনো ভয় পাচ্ছে মুসা। তখন কি আর অত কথা মনে ছিল? রবিন বলল। লোকটা উঠে আসছে, লুকানোর কোনো পথ দেখছি না। খুঁজতে খুঁজতে কিশোরের চোখে পড়লো প্রথমে ওই মই। আর কি, উঠে পড়লাম। ওই সময় তুমি হলেও পারতে। তা ঠিক। জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে কিশোর, ঘাড়ির দিকে চোখ। রওনা হয়ে গেছে ব্ল্যাক ভালচার। প্রথম শো, কিন্তু শুরু হয়েছে অনেক দেরিতে। অন্য দিনের চেয়ে আজ যাত্রী বেশি। তার কারণ বোধহয় 2টো শোয়ের লোক একবারে উঠেছে। জেসন এসেছে। পিটার আর সে জলদস্যু সেজে আক্রমণের পায়তারা করছে। হঠাৎ ফিরে তাকালো সে। কাউকে বেরিয়ে যেতে দেখেছিলে? শুধু বেড়ালটাকে, মুসা জানালো। সেজন্যই আমাদের বেগুনি সাহেব ভেবেছেন সামনের দরজা দিয়ে বেরিয়ে গেছি আমরা। বেরোতে দেখেনি তো, তাই ভেবেছে ভয়ের লেজ তুলে পালিয়েছি আমরা, এবং তাতেই সে খুশি। শুধু কি আমাদের তাড়িয়েই সে খুশি? রবিনের প্রশ্ন। তাছাড়া আর কি, মারতে চাইনি। লোকটাকে চিনেছ? জিজ্ঞেস করলো ভিক্টর। না স্যার, মেজর নিরেক নয়, রিগও নয়। গায়ে গতরে আপনার সমান, কিন্তু আপনি তো ছিলেন মুসার সঙ্গে, তার মানে আপনিও নন। ভাগ্য ভালো ছিলাম, হাসলো ভিক্টর, নইলে আমাকেই সন্দেহ করে বসতে। তা করতাম। শুধু কি তোমাদের তাড়াতেই এসেছিল সে? মনে হয় এসেছিল অন্য উদ্দেশ্যে, আমাদের দেখে তাড়া করেছে আর কি। আমার ধারণা কিছু লুকানো রয়েছে টাওয়ারে, সেটা খুঁজতেই এসেছিল। কি লুকানো আছে কিশোর? রবিনের জিজ্ঞাসা। মাটি খুঁড়ে গুপ্তধন খোঁজার কথা বলছিলে। কি জিনিস জানি না, বাধা দিয়ে বলল কিশোর। তবে এখন মনে হচ্ছে যাই থাকুক, মাটির তলা নয় সেটা, লুকানো রয়েছে অন্য কোথাও।
তাহলে মাটি খুঁড়লো কেন? মুসার প্রশ্ন। সেলরে গেলেই বোধহয় তার জবাব মিলবে। চলো দেখি গে। বদ্ধ জায়গায় কাঠের সিঁড়িতে ওদের পায়ের শব্দ বড় বেশি হয়ে কানে বাজল। নথি, কিশোর বলল, লোকটার আসার শব্দ আমরা কখন পেয়েছি মনে আছে? নিশ্চয়ই, তখন স্টোররুমে ছিলাম, ঠিক পেছনেই গর্জিয়ে উঠল লোকটা। মুখ ফিরিয়েই দেখি প্রায় গায়ের উপর এসে পড়েছে। ঠিক, তাহলে প্রথম আমরা শুনলাম গর্জন স্টোররুমে আমাদের পেছনে। এই যে এখন আমরা নামছি, কত জোরে শব্দ হচ্ছে, অথচ লোকটার পায়ের আওয়াজ শুনতে পেলাম না কেন? হয়তো পাটি পেটিপে এসেছিল। অসম্ভব, ধাপগুলো নড়বড়ে, একটা চাপ লাগলেই ক্যাঁচ ক্যাঁচ করে ওঠে। আরেকটা প্রশ্ন, মুসা, লোকটা যে ঢুকলো টাওয়ারে, কেন আমাদের হুঁশিয়ার করলে না? দেখিনি, সাবধান করবো কি? ঠিক, আবার বলল কিশোর। তাহলে তুমি কাউকে টাওয়ারে ঢুকতে দেখনি? আমি আর রবিন তার আসার শব্দ শুনিনি। রান্নাঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো। তাতে কি? জিজ্ঞেস করল মুসা। তাতে লোকটা রান্নাঘর থেকে সিঁড়ি বেয়ে সেলারে নামেনি, টাওয়ারের সামনে পেছনের কোনো দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। কিন্তু সেলারে ঢোকার তো আর কোনো পথও নেই, রবিন বলল। থাকতে বাধ্য, দৃঢ় কণ্ঠে যেন ঘোষণা করল কিশোর। অন্তত এখন ছিল না বলেই মাটি খুঁড়তে হয়েছে মেজরদের চেলাকে। সুড়ঙ্গ কেটে ঢুকেছে? প্রায় চেঁচিয়ে উঠল রবিন। না, সম্ভবত কাটেনি, পরিষ্কার করেছে, শুধরে দিল কিশোর। অনেক বছর আগে দুর্গ থেকে বারবার পালিয়েছে বেগুনি জলদস্যু, মনে নেই? কেউ টাওয়ার থেকে তাকে বেরোতে দেখেনি, নিশ্চয়ই গোপন কোনো পথে পালিয়েছে, এবং সেটা সুড়ঙ্গ ছাড়া আর কিছু না। এতক্ষণে মুখ খুলল ভিক্টর। কিশোর ঠিকই বলেছে, পুরনো একটা সুড়ঙ্গ আছে টাওয়ারের থেকে বেরোনোর। অনেক আগেই ধসে পড়েছিল, হয়তো নতুন করে খুঁড়ে নেওয়া হয়েছে। আমি শুনেছি আছে, কিন্তু ঠিক কোথায় জানি না। খুঁজে বের করে ফেলা যাক। চঞ্চল হয়ে উঠল মুসা। তাহলেই জেনে যাব। সেলারের ভেতরে ছড়িয়ে পড়ে খুঁজতে আরম্ভ করলো চারজনে। স্টোর রুমে পাইপ আর শিক পাওয়া গেল, ওগুলো দিয়ে দেয়ালে মেঝেতে বাড়ি মেরে আর খুঁচিয়ে দেখতে লাগলো ওরা। আলগা পাথর কিংবা যাই পড়ে থাকতে দেখছে সরিয়ে ফেলছে। মেঝেতে পায়ের ছাপ খুঁজো, পরামর্শ দিল কিশোর। কিন্তু মেঝের মাটি এত শক্ত, পায়ের ছাপই পড়ে না। এই যে, হঠাৎ চিৎকার করে উঠল ভিক্টর। হুড়োহুড়ি করে এলো ছেলেরা, শিক দিয়ে বাড়ি মারলো আবার সে। ফাঁপা আওয়াজ বেরোলো দেয়ালের গা থেকে। কিছু পাথর পড়ে আছে জায়গাটার নিচে। সেলারের ম্লান আলোয় পরীক্ষা করে দেখল কিশোর, কিন্তু দেয়ালে কোনো দরজা কিংবা আলগা পাথর বসানো দেখল না। সুড়ঙ্গটা গোপন রাখা হয়েছে, বলল সে। তার মানে মুখটাও গোপন। দরজা টরজা যদি থাকে, এপাশ থেকে খোলার ব্যবস্থা থাকবে, এবং সেটা খুব দ্রুত আর সহজে খুলবে, নইলে বেরোতে পারতো না বেগুনি জলদস্যু। রান্নাঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে দ্রুত খুলেছে। সিঁড়িটার কাছে দেখা দরকার। সিঁড়ির প্রতিটি ধাপ ওপর নিচের জায়গা ভালো করে দেখা হলো। জিনিসটা প্রথমে চোখে পড়ল মুসার। অর্ধেক সিঁড়ির নিচে একটা ধাপের তলায় ছোট্ট একটা লোহার আংটা। ওটা ধরে টান দিতেই দেয়ালের গা থেকে খুলে এলো একটা চ্যাপ্টা পাথর। তার পেছনে দেখা গেল একটা লোহার লিভার, ভালো মতো তেল দেয়া। চাপ দিল সে, নিঃশব্দে ফাঁক হয়ে গেল সিঁড়ির কাছে দেয়ালের একাংশ। বাহ, চমৎকার, কিছুটা বিরক্ত হয়েই বলল ভিক্টর। এখানে একেবারে আমার নাকের ডগায় আলী বাবার সিসিম ফাঁক রয়েছে, আর আমি গর্ধব কিছু জানি না। স্টোর রুম থেকে একটা টর্চ নিয়ে এলো সে। আগে আগে ঢুকে পড়ল সুড়ঙ্গে। পেছনে চলল তিন গোয়েন্দা। যেমন সরু দেয়াল, তেমনি নিচু ছাদ। ওদের মধ্যে মুসাই সবচেয়ে লম্বা। সে কোনো মতে সোজা হতে পারে। দুজন মানুষ পাশাপাশি চলতে পারে না, শুধু একজনের জায়গা হয়। সুড়ঙ্গ মুখের সামান্য ভেতরে আরেকটা লিভার। ভেতর থেকে দরজা বন্ধ করার জন্য নিশ্চয়ই, কিশোর বলল। সুড়ঙ্গের ছাদ আর দেয়াল পাথরের, তবে পায়ের তলায় মাটি। সর্বত্র ছড়িয়ে রয়েছে দেয়াল আর ছাদ থেকে খসে পড়া পাথর। মিটার বিশেক পরেই ধসে পড়েছে সুড়ঙ্গটা। বাবার কাছে শুনেছি, ভিক্টর বলল, আমার জন্মের আগেই নাকি ভেঙেছে ওটা, ভূমিকম্পে। তবে ধসে পড়লেও এখন আর বন্ধ নয়, পথ করা হয়েছে। মোটা একজন মানুষও ওই ফোকর গোলে হামাগুড়ি দিয়ে যেতে পারে। মাটি আর পাথর সরিয়ে পথটা করা হয়েছে। তাতে ঢুকে পড়লো চারজনেই। একজনের পেছনে একজন হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো অন্য পাশে।
তারপর আবার উঠে দাঁড়ালো। পায়ের তলায় পাথরের ছড়াছড়ি। আরো মিটার 20 পরে শেষ হলো সুড়ঙ্গ। 4টে ভারী তক্তার উপর লোহার দণ্ড আড়াআড়ি লাগিয়ে পাল্লা মতো তৈরি করা হয়েছে। কবজা লাগানো হয়েছে। ঠেলা দিতেই ঝটকা দিয়ে নেমে গেল পাল্লাটা। পুরোটা নামলো না, ঝুলে থাকলো মাঝপথে, দুপাশে দুটো শেকলের ওপর। হেঁটে ওটার ওপর উঠে এলো ওরা। নিচে দেখা যাচ্ছে কালো পানি, সামনে কাঠের দেয়াল, কাঠের ছাদ। বোট হাউসে ঢুকেছি আমরা, চেঁচিয়ে উঠল কিশোর। পিয়ারের নিচে। ঠিকই বলেছ, ঘাড় নাড়ল ভিক্টর। ওপাশে যেতে হলে সাঁতরাতে হবে, রবিন আন্দাজ করলো। নাও লাগতে পারে, বলল মুসা। পিয়ারের নিচে রাতের বেলা পানিতে নামার কথা মনে পড়ল তার। হয়তো খুব কম, তাহলে হেঁটেই যাওয়া যাবে। মুসার কথাই ঠিক, নিচে পানি খুব কম। পাল্লাটা আবার আগের মতো করে সুড়ঙ্গের মুখে লাগিয়ে দুপাশে ফাঁকে দুটো কাঠের গোঁজ লাগিয়ে দেওয়া হলো। লাগানো ছিল ওভাবেই। পানি মাড়িয়ে হেঁটে এসে পিয়ারের উপর উঠল ওরা। আলো বেশি নেই, একমাত্র ছোট জানালাটা আর তক্তার ফাঁক দিয়ে যা আলো আসছে তাতে এত বড় বোট হাউসের অন্ধকার কাটছে না। জানালা দিয়ে বেরিয়ে পেছনে ফিরে তাকালো কিশোর। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, জানা না থাকলে বোট হাউসে ঢুকেও সুড়ঙ্গ খুঁজে বের করা কঠিন, বোঝাই যায় না। মেজর নিরেকের নিশ্চয়ই জানা ছিল। দোকানে একটা নকশা দেখেছিলে, মনে আছে? রবিন বলল। মনে হয় ওটাতেই রয়েছে সুড়ঙ্গের নির্দেশ। হতে পারে, একমত হলো কিশোর। বনের ভেতর দিয়ে জেটিতে চলে এলো ওরা। প্রথম অভিযান শেষ করে ফিরে এসেছে ব্ল্যাক ভালচার। যাত্রীরা নেমে গেছে, তবে ক্যাপ্টেন ফিলিপ, পিটার আর জেসন এখনো রয়েছে ডেকে। 3 গোয়েন্দার সঙ্গে ভিক্টরকে দেখে ভয় পেয়ে গেলেন ক্যাপ্টেন। বলে উঠলেন, এই, তোমাদেরকে না বলেছিলাম। হেসে অভয় দিল ভিক্টর। হয়েছে হয়েছে, ধমকাতে হবে না। ওরা কি করেছে জানি আমি। এখন আমিও চাই রহস্যটার সমাধান হোক। কে যেন নাম বললে? মেজর 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 নিরেক, ধরিয়ে দিল কিশোর। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, শো কখন শুরু করেছিলেন স্যার? 45 মিনিট আগে। নোনতা জেসনের দিকে তাকালেন ক্যাপ্টেন। দূরে তাকিয়ে রয়েছে লোকটা। দেরিটা হলো ওর জন্যে, ওকে বাদ দিয়েই শুরু করে দিয়েছিলাম আমরা, তবে শেষ মুহূর্তে এসে হাজির হলো। আমরা তখন প্রথম দ্বীপটার কাছে চলে গেছি। খবরটা আর চেপে রাখতে পারল না মুসা। কোথায় খোঁড়া হয়েছে দেখে ফেলেছি স্যার। আপনাকে আর পিটারকে কেন সরিয়ে রাখতে চেয়েছে তাও বোঝা গেছে। বোট হাউস থেকে টাওয়ারে ঢোকার একটা সুড়ঙ্গ আছে, ওটার ভেতরেই খুঁড়েছে ওরা। মাটি আর পাথর পরিষ্কার করেছে। টাওয়ারে ঢোকার পর থেকে কি কি ঘটেছে খুলে বলল ছেলেরা। জেসনের দিকে তাকালো কিশোর। আপনার এত দেরি হলো যে আজ? গাড়িটা ট্রাবল দিচ্ছিল, বলেই মুখ কালো করে কিশোরের মুখোমুখি হলো নোনতা জেসন। তাতে তোমার কি? তার কথার জবাব না দিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো কিশোর, বেগুনি জলদস্যুর পোশাকটা কোথায় রাখেন স্যার? দ্বীপে একটা ছাউনিতে, কাজের সময় হাতের কাছে পেয়ে যায় ওরা। তালা দেয়া থাকে? না। তার মানে যে খুশি গিয়ে পড়তে পারে? পারে। নিরাশ মনে হলো কিশোরকে। পরক্ষণে উজ্জ্বল হলো আবার চেহারা। যাই হোক, এখন আমরা জানি কোথায় খুঁজছেন মেজর। কি খুঁজছেন জানি না, টাওয়ারে হয়তো লুকানো আছে কিছু, সুড়ঙ্গেও থাকতে পারে। মিস্টার ইভান্স, আপনি কিছু জানেন? শ্রাগ করলো ভিক্টর, মুখ বাঁকালো, মাথা নেড়ে বলল, না। আপনি? ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো কিশোর। বেগুনি জলদস্যুর রেখে যাওয়া কোনো জিনিস হয়তো খুঁজছে। লোকে তো ঘাটাঘাটি কম করেনি 100 বছর আগে। উপদ্বীপের কোথাও খোঁজা বাদ রাখেনি। তার রেখে যাওয়াটাই স্বাভাবিক। পরে অবশ্য অনেক চোর ডাকাত আস্তানা গড়েছিল এখানে, তারাও রেখে যেতে পারে কিছু। রবিন বলল, যাই রেখে যাক, এখনো নিশ্চয় আছে, কারণ খোঁজাখুঁজি চলছেই। হ্যাঁ, কিশোর বলল, কাল রাতেও এসেছিলেন মেজর। মুসা, দেখো গে তো পাহারা এখনো চলছে কিনা। মাথা ঝাঁকিয়ে দ্রুত পায়ে গেটের দিকে রওনা হয়ে গেল গোয়েন্দা সহকারী। ভ্রু কুঁচকে সেদিকে তাকালো ভিক্টর। পাহারা? কিসের পাহারা? পাহারা দেওয়ার লোক রেখে গেছেন মেজর নিরেক, জানালো রবিন। দিন রাত পাহারা দেয় বেগুনি জলদস্যুর আড্ডা। কখনো একজন, কখনো দুজন থেকেই থাকে, চোখ রাখে। চোয়াল ডলল ভিক্টর। সারাক্ষণই? এই আর একটা ব্যাপার, জবাব দিল কিশোর। আমাকে অবাক করেছে। মেজরের যেন ভয় এখান থেকে লুকানো জিনিস নিয়ে বেরিয়ে যাবে কেউ।
হতে পারে অন্য কেউই ওই জিনিসের পেছনে লেগেছে, ভয়টা হয়তো সে কারণেই পাচ্ছেন। বেগুনি জলদস্যুর পোশাক পরা লোকটা না তো? রবিন বলল। ফিরে এলো মুসা। আইসক্রিম ভ্যানটা আছে। আজ রাতে আবার গল্প শোনাতে যাবেন স্যার? ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো কিশোর। নিশ্চয়ই যাব, বাবার হয়ে আগ বাড়িয়ে জবাবটা দিল পিটার। তাহলে, বেশ জোর দিয়ে বলল কিশোর, আজ রাতে আবার আসতে হবে আমাদের। সারাটা রাতে জেগে থাকতে হতে পারে। বাড়ি গিয়ে এখন কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া দরকার। ভিক্টর আর জেসনের দিকে তাকালো সে। আপনাদেরকে একটা অনুরোধ করব, আজ রাতে আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের। মারাত্মক হয়ে উঠতে পারে পরিস্থিতি, তখন সাহায্য লাগবে। একা হয়তো কুলিয়ে উঠতে পারবো না আমরা। আবার বেগুনি জলদস্যুর আড্ডায় এসে ঢুকলো তিন গোয়েন্দা। টর্চ আর ওয়াকি টকি নিয়ে এসেছে। ওরা এসে দেখলো শেষ শো এর দর্শকরা বেরিয়ে যাচ্ছে। ঘণ্টাখানিক পর নোনতা জেসন এসে ঢুকলো ট্রেলারে। নির্দিষ্ট সময়ে গল্প রেকর্ড করার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন ক্যাপ্টেন ফিলিপ। সময় হয়েছে, শান্ত কণ্ঠে বলল কিশোর। ট্রেলার থেকে বেরিয়ে ছায়ায় ছায়ায় এগুলো ওরা। কালো কাপড় পরে এসেছে, প্রহরীর চোখে পড়বে না সহজে। বোট হাউসে এসে ঢুকলো চারজনে, তিন গোয়েন্দা আর নোনতা জেসন। মই বেয়ে পাল রাখার তাকে উঠে পড়ল রবিন, মুসা আর জেসন। কিশোর নেমে পড়ল পিয়ারের নিচের পানিতে। সুড়ঙ্গ মুখের তক্তা সরিয়ে ভেতরে ঢুকলো। দ্রুত চড়ে এলো শেষ মাথায়। লিভার চেপে গোপন দরজা খুলে ঢুকলো টাওয়ারের সেলারে। ওখানে তার জন্য অপেক্ষা করছে ভিক্টর ইভান্স। তাকের ওপরে ঘাপটি মেরে রয়েছে মুসা, রবিন আর জেসন। জুনের ঠান্ডা বাতাস। বাইরের রাস্তায় গাড়ি চলাচলের শব্দ হচ্ছে। গায়ের ভেতরে একটা কুকুর ডাকলো। পানির কিনারে দূরে কে যেন গান গাইছে চড়া বেসুরো গলায়। একটা বিমান উড়ল। একটা ভ্যানের দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। শব্দটা এলো গেটের কাছ থেকে। খানিক পরে শোনা গেল ইঞ্জিনের চাপা গুঞ্জন। স্নায়ু টানটান হয়ে গেল রবিন আর মুসার। দম বন্ধ করে ফেলল ওরা। বোট হাউসের বাইরে থামলো গাড়িটা। দরজা খুলে দেয়া হলো। বোট হাউসের ভেতরে ঢুকে পড়ল ওটা। ওপরে নিথর হয়ে আছে তিনজনে। ওয়াকি টকি নাকের কাছে এনে জোরে জোরে 3 বার নিঃশ্বাস ফেলল রবিন। কিশোরের জন্য মেসেজ। জবাবে 3 বার টোকার শব্দ হলো। নিজের ওয়াকি টকির গায়ে টোকা দিয়েছে কিশোর। দরজা খুলে ভ্যান থেকে নামলেন মেজর নিরেক আর রিগো। টর্চ জেলে নেমে পড়লেন পানিতে। হেঁটে চললেন সুড়ঙ্গের দিকে। হঠাৎ দড়াম করে গড়িয়ে পড়ল একটা মাস্তুল। এত জোরে চমকে উঠল মুসা আর রবিন, মনে হলো ওদের কানের কাছে বোমা ফেটেছে। মুখ খিস্তি করে গাল দিয়ে উঠল জেসন। বোধহয় সরতে গিয়েছিল, নাড়া লেগে পড়ে গেছে মাস্তুলটা। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে টনি। তার টর্চের আলো এসে পড়ল সোজা রবিন আর মুসার উপর। মেজর আর রিগোর টর্চ ঘুরে গেল এদিকে। এক মুহূর্ত থেমে দাঁড়িয়ে দেখল দুজন চুপচাপ। তারপর আবার এসে উঠল পিয়ারে। নামো! টর্চের আলো নাচিয়ে আদেশ দিল টনি। নেমে এলো মুসা আর রবিন। এই, কোথায় যেন দেখেছি তোমাদের, মেজর বললেন। হ্যাঁ, মনে পড়েছে। তোমরাই সেদিন আমাকে বাঁচিয়েছিলে, গল্প শোনাতে এসেছিলে। এখানে কি করছো? আরেকটা ছেলে কই? 3 জন এসেছিলে, মনে আছে? আমরা, তোতলাতে রাখলো রবিন। ওপরে আর কেউ আছে কিনা দেখার জন্য উঠে গিয়েছিল রিগো। চেঁচিয়ে বলল, আর কেউ নেই বস। অবাক হলো 3 গোয়েন্দা। জেসন গেল কোথায়? গাধা কোথাকার, ধমক দিয়ে বললেন মেজর। ভালো করে দেখো, নিশ্চয়ই আছে আরেকজন। মুসা রবিনের দিকে ফিরে বললেন, এবার বলো, এখানে কি করছো? এমনি, জবাব দিল রবিন। শো দেখতে এসেছিলাম। বোট হাউসটা চোখে পড়ল, কৌতূহল হওয়ায় দেখতে এসেছিলাম। ওই তাকে উঠেছি দেখার জন্যে। টায়ার্ড লাগছিল, বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঠিক, তাড়াতাড়ি বলল মুসা, ঘুমিয়ে পড়েছিলাম। মই বেয়ে নেমে আসছে রিগো। শেষ কয়েকটা ধাপ নামার আগেই হাত পিছলালো। পুরো বোট হাউসটা কাঁপিয়ে দিয়ে দুম করে পড়লো হাত পা ছড়িয়ে। ধাক্কা লেগে চিত হয়ে পড়ে গেল মুসা। এত বড় অপদার্থ জীবনে দেখিনি, রেগে চেঁচিয়ে উঠলেন মেজর। হাস্যকর ভঙ্গিতে উঠে বসল রিগো। ঘাড় ফিরিয়ে মুসার দিকে তাকালো। সে এখন উঠতে পারেনি। তাকে টেনে তুলে মুখের দিকে তাকিয়ে রইল দীর্ঘ একটা মুহূর্ত। তারপর চিৎকার করে বলল,
বস, চিনেছি। বলেছিলাম না কাল রাতে চোখ রেখেছিল এই ছেলেটাই। তাই নাকি? চিন্তিত মনে হলো মেজরকে। পকেট টকেট ঘেটে দেখো কি আছে। বেরোলো 3 গোয়েন্দার কার্ড, টর্চ আর ওয়াকি টকি। টনি বের করলো ওগুলো। কার্ডটা পড়লেন মেজর। গোয়েন্দা? এই জন্যই আমাদের পেছনে লেগেছ। তোমাদের আরেক সঙ্গী কাছাকাছি আছে, তোমাদের মেসেজের অপেক্ষায়। একটা ওয়াকি টকি তুলে নিল সে, মুখের কাছে এনে কিশোরের উদ্দেশ্যে বলল, যেখানেই থাকো মন দিয়ে শোনো। তোমার 2 দোষকে ধরেছি। কোনো চালাকির চেষ্টা করবে না, আমাদের কাজে বিঘ্ন ঘটাবে না, তাহলে তোমার বন্ধুরা মরবে। বিশ্বাস করো কথাটা, মরবে। লিভিং রুমে বসে ওয়াকি টকিতে বোট হাউসের সমস্ত কথাই শুনল কিশোর আর ভিক্টর। পরিষ্কার দেখতে পেল যেন দৃশ্যটা। ওয়াকি টকির সুইচ অফ করে দিয়ে কিশোর বলল, ধরে ফেললো। শান্ত হও, ভিক্টর বলল। কিছু একটা করা দরকার। কি করব? হয়তো। ঘন ঘন করাঘাতের শব্দ হলো সামনের দরজায়। একটানে পকেট থেকে পিস্তল বের করে সেদিকে এগোলো ভিক্টর। হ্যাচকা টান দিয়ে খুলে ফেলল পাল্লা। জেসন দাঁড়িয়ে রয়েছে, পা ভেজা। দ্রুত এসে ঘরে ঢুকলো। একবার কাঁধের উপর দিয়ে ফিরে তাকিয়ে বন্ধ করে দিল দরজাটা। বলল, মেজরের লোকেরা ধরে ফেলেছে ছেলে দুটোকে। জানি, তুমি পালিয়ে এলে কি করে? জানালার কাছে বসেছিলাম, তাক থেকে ওটা গলে বেরিয়ে পড়েছি। বেটাদের চোখ এড়িয়ে পানি ভেঙে পাড়ে উঠেছি। কপাল ভালো তোমার। যাক, তুমি আশায় ভালোই হলো। একটা উপায় বোধহয় করতে পারবো। কি করতে চাইছেন স্যার? কিশোর জিজ্ঞেস করল। চলো, জলদি সেলারে চলো। তাড়াহুড়ো করে সেলারে নেমে এলো ওরা। সিঁড়ির আড়ালে জেসনকে লুকিয়ে থাকতে বলল ভিক্টর। আপনার প্ল্যানটা কি? জানতে চাইলে জেসন। হ্যাঁ, কি করতে চান? জিজ্ঞেস করলো কিশোর। একটা কথা বলা দরকার, ভিক্টর বলল। শিকারি করে ফেলি আমি। গুপ্তধন পেয়েছেন? চেঁচিয়ে উঠল কিশোর। পাইরেটস কোভে এসেছিলেন আপনি এজন্যই? জানেন আছে? হ্যাঁ কিশোর, জানতাম। ঠিকই বুঝেছ, 7 দিন আগেই বের করে ফেলেছি আমি। তার মানে টাওয়ারেই ছিল? মাথা ঝাঁকালো ভিক্টর। ছিল এই স্টোর রুমেই, পুরনো একটা চীনা আলমারিতে। অনেক আগে বাবার মুখে শুনেছিলাম গল্পটা। বেগুনি জলদস্যু লুকিয়ে রেখে গিয়েছিল। এতদিন নানা কাজে ব্যস্ত ছিলাম বিদেশে, এশিয়ায়। ওখান থেকে ফিরেই চলে এসেছি টাওয়ারে। অনেক খোঁজাখুঁজির পর গত সপ্তাহে পেয়েছি ওগুলো। তাহলে কাউকে বললেন না কেন? সত্যি বলতে কি, আমি এখনো জানি না আইনত ওগুলো কার প্রাপ্য। যতদিন সেটা না জানবো গোপনই রাখতে চাই খবরটা। এতদিন পর যার হাতে পড়বে তারই হওয়ার কথা। আর আপনার তো বিশেষ অধিকার রয়েছে, জিনিসগুলো আপনার পূর্বপুরুষের। চোর ডাকাত যারই হাতে পড়বে তার? জেসনের প্রশ্ন। জানি না, ভিক্টর বলল। সেজন্যই আর কারো হাতে পড়তে দিতে চাই না, অন্তত মেজরের হাতে তো নয়। এখন প্ল্যানটা কি বলে ফেলুন, তাড়া দিল কিশোর। সময় বেশি নেই। সেলারেই ঢুকবে মেজর, কোনো সন্দেহ নেই। খালি হাতে নিশ্চয়ই আসেনি, পিস্তল টিস্তল থাকবে। এখানে এসে তোমাকে দেখলে অবাক হবে না, কিন্তু জেসন আছে, কল্পনাই করবে না। সেজন্যই ওকে সিঁড়ির আড়ালে লুকাতে বলেছি। মেজরকে বলবো আমি গুপ্তধন খুঁজে পেয়েছি, সেগুলো বের করে দিতে বাধ্য করবে আমাকে সে। দেখাতে নিয়ে যাব, ওই সময় তোমার কথাও হয়তো ভুলে যাবে সে। ওই সুযোগে তুমি বেরিয়ে যাবে স্টোর রুম থেকে। বাইরে থেকে তুমি আর জেসন মিলে দরজাটা লাগিয়ে দেবে। আর তুমি যদি বেরোতে না পারো, জেসন একাই লাগাবে। কিন্তু আপনি তো ওদের সঙ্গে ভেতরে আটকা পড়বেন। আমার কাছে পিস্তল আছে। স্টোররুম থেকে বিরাট একটা পুরনো তালা এনে জেসনের হাতে দিল ভিক্টর। একেবারে তালা লাগিয়ে দেবে, আমার জন্য ভাববে না। ওদেরকে ঠিকই আটকে রাখতে পারবো আমি। আটকে রাখবো। তোমরা তখন গিয়ে মুসা আর রবিনকে মুক্ত করবে। ওরা গিয়ে পুলিশ নিয়ে আসবে। ওই যে আসছে, ফিস ফিস করে বলল জেসন। যাও, সিঁড়ির নিচে লুকাও গিয়ে। কিশোর, তুমি আমার পেছনে থাকো। ঘরের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো ভিক্টর। খুলতে আরম্ভ করেছে সুড়ঙ্গের দরজা। পিস্তল হাতে ঘরে ঢুকলেন মেজর আর টনি। ভিক্টর আর কিশোরকে দেখছেন। 3 নম্বর গোয়েন্দা তাহলে এখানে, মেজর বললেন। গুড। মিস্টার ইভান্সও আছেন?
আগেই আন্দাজ করা উচিত ছিল আমার। যাকে খারাপ হয়নি। মিস্টার ইভান্স কোনো চালাকি চাই না। মালগুলো আপনি পেয়ে গেছেন জানি, নইলে আমি পেতাম। বলুন কোথায় সরিয়েছেন। শ্রাগ করলেন ভিক্টর, যেন হাল ছেড়ে দিয়েছেন এমন ভঙ্গিতে বললেন, ঠিক আছে, কি আর করা। ছেলেগুলোর ক্ষতি হোক এটা চাই না। স্টোর রুমে পেছনের দেয়ালের কাছে একটা আলমারি আছে, তার মধ্যে। উত্তেজনায় হুঁশ হারিয়ে ফেলল টনি। সোজা দৌড় দিল আলমারির দিকে। বলতে না বলতেই যে এত সহজে রাজি হয়ে গেছে ভিক্টর কেন হলো ভাবল না একবারও। পিস্টল ঢুকিয়ে ফেলেছে হোলস্টারে, কিন্তু মেজরের মাথা এতটা ফাঁকা নয়। টনি বলে চিৎকার করে উঠলেন তিনি। মাঝপথে থমকে দাঁড়ালো টনি। ভিক্টরের দিকে পিস্তল না চালেন তিনি। আপনি আগে যান মিস্টার ইভান্স, হাঁটুন। ঘুরে দাঁড়ালো ভিক্টর। ঠিক পেছনে রইল টনি আর মেজর। একবারের জন্য তার চড়া কাঁধ থেকে চোখ সরালেন না মেজর। কিশোরের দিকে নজরই নেই দুজনের কারো। নিঃশব্দে বেরিয়ে চলে এলো কিশোর। সিঁড়ির আড়াল থেকে বেরোলো জেসন। দুজনে মিলে ঠেলে বন্ধ করে দিল ভারী পাল্লাটা। তালা লাগিয়ে দিল। দরজা যে বন্ধ হয়ে গেছে সেটা বুঝতেও দেরি করে ফেললেন মেজর। তারপর শুরু হলো ভেতরে চেঁচামেচি, হই হট্টগোল। দরজায় জোরে ধাক্কা পড়ল। তারপর শোনা গেল ভিক্টর ইভান্সের কণ্ঠ, খবরদার, পিস্তল ফেলো নইলে খুলি ছাতু করে দেব। চলুন। জেসনকে বলেই আর দাঁড়ালো না কিশোর, সিঁড়ির দিকে ছুটল। ভ্যানের ভিতরে পড়ে রয়েছে রবিন আর মুসা, হাত পা বাঁধা। ওদেরকে পাহারা দিচ্ছে রিগো। সে নিজেই অস্বস্তিতে ভুগছে, বন্দি পাহারা দেবে কি। তার হাতের টর্চের কাঁপুনি দেখেই বোঝা যায়। মাঝে মাঝে কিছু না করার জন্য হুঁশিয়ার করছে বন্দীদের। শেষে একটা খচমচ আওয়াজ শুনে আর থাকতে না পেরে উঠে চলে গেল বোট হাউসের বাইরে কেউ আছে কিনা দেখার জন্যে। ফিসফিস করে উঠল রবিনের ওয়াকি টকি। নতি, নিচু গলায় বলল মুসা, দেখো সুইচটা অন করতে পারো কিনা, তাহলে ট্রান্সমিট করতে পারবে। হাত পা বাঁধার আগে ওদের যার যার জিনিস আবার ফেরত দিয়েছে রিগো। শরীর অনেক মুচড়ে টুচড়ে, হাতের আঙ্গুল কোনো মতে সুইচের কাছে নিয়ে যেতে সক্ষম হলো রবিন। কাপড়ের উপর দিয়ে সুইচ টিপে দিল। বলল, রবিন বলছি। রিগো আছে? ভেসে এলো কিশোরের কণ্ঠ। বাইরে গেছে, কেউ আসছে কিনা দেখতে। ওকে বলো মেজর কথা বলতে চাই। কিন্তু মেজরের কাছে তো ওয়াকি টকি নেই, ও জানে। বলো আমারটা কেড়ে নিয়েছে। মুসা ডাকলো, রিগো, মেজর ডাকছেন। দুপদাপ করে ছুটে এসে ভ্যানে ঢুকলো হাতির বাচ্চা। কি? মেজর আপনার সঙ্গে কথা বলতে চান, রবিন বলল। কথা? চারপাশে তাকালো রিগো। মেজরকে দেখতে পেল না সে। ওয়াকি টকিতে বলবেন। মুসা বুঝিয়ে দিল। ওহ, শরীর ঢিলে করলো রিগো। কিন্তু তিনি ওয়াকি টকি পেলেন কোথায়? আমাদের আরেক বন্ধুর আছে না, তারটা কেড়ে নিয়েছেন। সেও ধরা পড়েছে আমাদের মতোই। ভালো হয়েছে। হঠাৎ শোনা গেল ভারী কণ্ঠ, এই বলদ, এত কথা বলছো কেন? কথা বলতে বলছি, বলো। অবাক হলো না মুসা আর রবিন। কিশোরের অভিনয় ক্ষমতার কথা জানা আছে ওদের। তবে রিগো চমকে গেল। বলুন বস। তোতলাচ্ছ কেন রামছাগল? শোনো, ছেলে দুটোকে আরো শক্ত করে বাঁধো। ওদের ওয়াকি টকিগুলো কেড়ে নিয়ে চলে এসো আমাদের কাছে, সুড়ঙ্গ দিয়ে, এখনই। গাধামি করবে না। না বস, এখনই আসছি। বলতে বলতে রবিনের পকেটে হাত ঢুকিয়ে দিল রিগো। তাড়াহুড়ে রবিন আর মুসাকে আরো শক্ত করে বাঁধার কথাও ভুলে গেল সে। ওয়াকি টকি দুটো বের করে নিয়েই বেরিয়ে গেল ভ্যান থেকে। মুহূর্ত পরেই পানিতে শোনা গেল তার ভারী পায়ের আওয়াজ। রিগো বেরিয়ে যাওয়ার মিনিট খানিক পরই খুলে গেল বোট হাউসের দরজা। ভ্যানে এসে ঢুকলো জেসন। মুসা আর রবিনের বাঁধন খুলে দিল দ্রুত হাতে। হেসে জানালো মেজর আর টনিকে কিভাবে স্টোর রুমে আটক করেছে। গুপ্তধন পেয়ে গেছেন মিস্টার ইভান্স? অবাক হয়ে জিজ্ঞেস করলো রবিন। পেয়ে গেছেন, আমিও খোঁজা শুরু করার আগেই। আপনি তাহলে বেগুনি জলদস্যু সেজে এসেছিলেন সেদিন, আমাদের ভয় দেখিয়েছেন, মুসা বলল। একটা জিনিস ফেলে গিয়েছিলাম, আরেক দিকে তাকিয়ে বলল জেসন। সেটা নিতে এসেছিলাম আড্ডায় রাতের বেলা। বোট হাউস থেকে বেরোতে দেখলাম কয়েকজন লোককে। সন্দেহ হলো, খোঁজাখুঁজি শুরু করলাম। সুড়ঙ্গ মুখটা খুঁজে বের করতে 2 দিন লেগেছে। লুকিয়ে থেকে শুনে বুঝলাম কোনো মূল্যবান জিনিস খুঁজছে ওরা। আমিও ওই কাজে লেগে পড়লাম।
তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বাস করো, কোনো ক্ষতি করতে চাইনি। বাদ দিন ওসব কথা, রবিন বলল। তাড়াতাড়ি বেরোনো দরকার, রিকো ফিরে আসতে পারে। টাওয়ারের কাছে অন্ধকারে অপেক্ষা করছে কিশোর। ওদেরকে আসতে দেখে ওয়াকি টকির উপর ঝুঁকলো। এই গাধা, শুনছো? বোট হাউসে ফিরে যাও। তোমার আসার আর দরকার নেই। গিয়ে পাহারা দাও ওদের। যদি ওরা পালায়, পিঠের ছাল তুলবো আমি তোমার। জলদি যাও। বলে আপন মনে নীরবে হাসলো গোয়েন্দা প্রধান। কিশোরের কথা মুসারও কানে গেছে। কাছে এসে হাসলো সে। আরে, বেচারার জন্য কষ্টই লাগছে। এখন কি করবে? রবিন জিজ্ঞেস করলো। পুলিশের কাছে যেতে হবে, কিশোর জবাব দিল। পুলিশ এসে আটক করলো মেজর নিরেক আর টনিকে। পাহারা দিচ্ছিল আড্ডার বাইরে গুণ, তাকেও ধরলো, কিন্তু রিগোকে ধরতে পারলো না। যেই এসে সে দেখেছে মুসা আর রবিন নেই, আর দেরি করেনি, ভ্যান নিয়ে পালিয়েছে মেজরের ভয়। বোট হাউসের দরজা লাগানো ছিল, সেটা খোলার প্রয়োজন মনে করেনি। গাড়ি দিয়ে গুঁতো মেরে দরজা ভেঙেই পালিয়েছে। আলমারি থেকে কালো একটা বক্স বের করলো ভিক্টর। ডালার উপরে তামার পাত বসিয়ে নাম লেখা রয়েছে, লেফটেন্যান্ট উইলিয়াম ইভান্স। একটা টেবিলে বক্সটা রেখে ডালা খুলল সে। খাইছে, বলে উঠল মুসা। গলা বাড়িয়ে এগিয়ে এলো পিটার ভেতরে কি আছে দেখার জন্য। সোনা আর রূপার নানা রকম মূল্যবান অলংকার আর তৈজসপত্রে বক্সটা বোঝাই। ঝকঝক করছে ঘরের ম্লান আলোয়। একটা আংটি তুলে নিল কিশোর। বাক্সের গায়ে আঙুল বুলিয়ে দেখল। কয়েক লাখ ডলারের জিনিস, বিড়বিড় করলো রবিন। পুলিশের সঙ্গে ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারও এসেছেন। বললেন, আপনি যখন পেয়েছেন, আপনারই থাকবে জিনিসগুলো। হারানোর ভয় নেই, কারণ আপনি উইলিয়াম ইভান্সের বংশধর। তবে সেটা প্রমাণ করতে হবে আপনাকে কোর্টে। ভালো দেখে একজন উকিল রাখবেন, হয়ে যাবে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, বলল বটে ভিক্টর, কিন্তু অস্বস্তি গেল না তার। বন্দীদেরকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্যাপ্টেন রইলেন শুধু। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে হেসে বললেন, আরেকটা রহস্যের সমাধান করলে তোমাদেরকে নিয়ে গর্বই হয় আমার। বাড়ি যাবার সময় হয়েছে নিশ্চয়ই, যাবে না? লিফট দিতে পারি। আমার তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি ওদের, ভিক্টর বলল, চোরগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যে। কাল আসবে নাকি তোমরা আমাকে সাহায্য করতে? বাক্সটা সরিয়ে ফেলা দরকার। চোরগুলো জামিনে মুক্তি পেয়েই আবার এগুলো কেড়ে নিতে আসবে। কাল দুপুরের আগে জামিন পাচ্ছে না ওরা, চিফ বললেন। ততক্ষণে বাক্সটা সরিয়ে ফেলতে পারবেন। কোনো ব্যাংকে নিয়ে গিয়ে রেখে দিলেই হলো। কিন্তু রিগো, সে তো ছাড়া রয়েছে। যদি আসে। ও আসবে না, যা ভীতু লোক। আশা করছি ওকেও খুব শিগগিরই ধরে ফেলতে পারবো। আপনার ভয় নেই। আমরা কি সাহায্য করতে পারি? জিজ্ঞেস করলো কিশোর। জিনিসগুলোর একটা তালিকা করব, ভিক্টর বলল। তোমরা সাহায্য করলে তাড়াতাড়ি হবে। তা করতে পারি। আমিও করব, বলে উঠল পিটার। জলদস্যু লুটের মাল, ঘাটতেও ভালো লাগবে আমার। পিটারের উত্তেজিত মুখের দিকে তাকিয়ে হাসল ভিক্টর। বেশ, করবে সাহায্য, আমার আপত্তি নেই। বেশি লোক পেলে বরং ভালোই হয়। তিন গোয়েন্দার দিকে ফিরল সে। তোমাদেরকে একটা করে পুরস্কার দিতে চাই, নেবে তো? বলে জবাবের অপেক্ষা না করে বক্স থেকে একটা দামি আংটি বের করে দিল মুসাকে। দ্বিধা করলো মুসা। এভাবে জিনিস নিতে ভালো লাগে না তার। কিশোরের দিকে তাকালো পরামর্শের আশায়। মাথা ঝাঁকালো কিশোর। আংটিটা নিল মুসা। রবিন আর কিশোরকেও একটা করে আংটি দিল ভিক্টর। পরদিন সকাল 8টায় লাফিয়ে উঠে বসল মুসা। কানে আসছে আঁচড়ানোর শব্দ। বিছানা থেকে ভালো করে চেয়ে দেখলো জানালার কাছে ঘষা লাগছে একটা ডাল। হেসে আবার শুয়ে পড়ল। ঘুম যায়নি, কিন্তু পরক্ষণই আবার লাফ দিয়ে উঠল। তার জানালার কাছে তো কোনো গাছ নেই। বিছানা থেকে নেমে দৌড়ে এলো জানালার ধারে। বাইরে ধূসর হয়ে আছে সকালটা, বিষণ্ণ। কুয়াশার জন্য সূর্য উঠতে পারেনি। দেখলো লম্বা একটা লাঠিতে ডালটা বেঁধে জানালার কাছে ঘষছে কিশোর। রবিন দাঁড়িয়ে রয়েছে পাশে। বুঝলো এরকম কেন করছে, তাকে যেতে বলছে। আর আম্মা দেখে যদি কাজ করার জন্য আবার তাকে আটকে দেন, সেজন্য ঘরেও ঢুকেনি ওরা। টেলিফোন করারও সাহস পায়নি। চুলোয় যাক কাজ। নাস্তা খাওয়ারও দরকার নেই বাড়িতে, বাইরে কোনোখান থেকে খেয়ে নিলেই হবে। তাড়াতাড়ি কাপড় পরে জানালা খুলল মুসা। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মায়ের চোখে পড়ার ঝুঁকি নিতে চায় না। জানালা খুলে বেরিয়ে পাইপ বেয়ে নেমে এলো মাটিতে। কি ব্যাপার? জিজ্ঞেস করলো সে। কিশোর বলছে ভিক্টর ইভান্সের কিছু হয়েছে। রবিন জবাব দিল। খাইছে, কি হয়েছে? সাইকেল বের করে নিয়ে এসো, কিশোর বলল। এখানে দাঁড়িয়ে কথা বললে ধরা পড়বে, চলো ভাগি।
হাইওয়েতে ওঠার আগে কথা বলল না কিশোর। তারপর বলল, সকালে পিটার ফোন করলো, ভোরে উঠেই নাকি চলে গিয়েছিল টাওয়ারে ভিক্টরের মালের তালিকা করতে। উত্তেজনায় সারা রাত ঘুমায়নি সে। গিয়ে দেখে ভিক্টর নেই, বাক্সটাও নেই। তারপর আমিও চেষ্টা করেছি, ফোনের জবাবই দিল না কেউ টাওয়ার থেকে। পালালো নাকি? না গিয়ে বলতে পারবো না। বেগুনি জলদস্যুর আড্ডায় পৌঁছে সাইকেল গেটের বাইরে রাখলো ওরা। পিটার ওদের অপেক্ষাতেই ছিল, দেখেই দৌড়ে এলো। চারজনে মিলে চলে এলো টাওয়ারে। সদর দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলো কিশোর, মিস্টার ইভান্স, মিস্টার ইভান্স। সাড়া এলো না। এরপর মুসা ডাক দিল, ঠেলা দিল দরজায়। পাল্লা ফাঁক হতেই মিয়াও করে বেরিয়ে এলো কালো বিড়ালটা। ভিক্টর নেই ভেতরে। বিড়ালটার দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর, চলো ঢুকে দেখি। সারাটা টাওয়ারে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। গুপ্তধনের বাক্সটা উধাও। পালিয়েছে, পিটার বলল। কাল রাতে এই সন্দেহ হয়েছিল আমার, আনমনে বলল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার। ভিক্টরের স্টাডিতে দাঁড়িয়ে আছে। মাঝারি আকারের একটা ঘর, চারপাশে সাজানো বুককেসে অসংখ্য বই। ঘরের মাঝখানে বড় একটা কাউচ, বসে আরাম করে পড়ার জন্যে। একপাশে দেয়াল ঘেঁষে একটা লেখার টেবিল, তাতে টেলিফোন আছে। এগিয়ে গেল কিশোর। টেলিফোন সেটের পাশেই পড়ে আছে একটা প্যাড, তাতে একটা বিচিত্র নকশা। সেটার দিকে দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল সে। হঠাৎ বলে উঠল, সি প্লেন। কি বললে? মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি তোমার? মুসা কিছু বুঝতে পারছে না। এটা কি? প্যাডে টোকা দিয়ে জিজ্ঞেস করলো কিশোর। মনে তো হচ্ছে একটা সি প্লেনের ছবি, পিটার বলল। নামার জন্য পন্টুল খুঁজছে, এরকম আঁকতে পারলে ভালো হতো। ভালো আর্টিস্ট হলে সেটা পারত, ভিক্টর তা নয়। কি বলতে চাইছো? রবিনও বুঝতে পারছে না কিশোরের কথা। আমি শিওর যাবার আগে টেলিফোন করেছিল ভিক্টর। কিশোর বুঝিয়ে দিল। লাইন পেতে দেরি হয়েছিল হয়তো, কিংবা অন্য কোনো কারণ ছিল। যাই হোক, আঁকার যথেষ্ট সময় পেয়েছে সে। এয়ার ট্যাক্সি সার্ভিস, চেঁচিয়ে উঠল মুসা। ফোন করেছিল ওখানেই, সেজন্যই প্লেনের ছবি। হ্যাঁ, নিশ্চয়ই প্লেনে করে পালিয়েছে ভিক্টর। পিটার, তোমার আব্বা কোথায়? ঘরেই। জলদি চলো, কুইক। এত সকালে গোয়েন্দাদের দেখে অবাক হলেন ক্যাপ্টেন ফিলিপ। ভিক্টরের নিখোঁজ হওয়ার কথা পিটার তাকে কিছু বলেনি। নেই দেখেই সোজা কিশোরকে ফোন করেছে। সব শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি। এয়ার ট্যাক্সি সার্ভিস কটায় খোলে? জিজ্ঞেস করল কিশোর। 8:30। কেন? 8:45 বাজে, এখনো হয়তো সময় আছে। জলদি একটা ফোন করুন ওদেরকে, বলুন ডেঞ্জারাস একটা ক্রিমিনাল ওদের প্লেনে করে পালাচ্ছে। টেলিফোন বুক খুললেন ক্যাপ্টেন, নম্বর বের করে ফোন করলেন। বললেন একটা সাংঘাতিক অপরাধী পালাচ্ছে। ভিক্টরের চেহারার বর্ণনাও দিলেন। লোকটা জানালো, হ্যাঁ, ওরকম চেহারার একজন লোক বিমান ভাড়া করেছে, নাম ভিক্টর ইভান্স। প্লেনে উঠে পড়েছে। জলদি ঠেকানোকে, থামান! টেলিফোনে চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। পাইলটকে বলুন যাতে না ছাড়ে। দাঁড়ান, দেখছি, জবাব এলো অন্য পাশ থেকে। কিছুক্ষণ পর লোকটা জানালো, জবাব দিচ্ছে না পাইলট। বোধহয় পিস্তল দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে ভিক্টর। পুলিশকে ফোন করবে বলে লাইন কেটে দিল ট্যাক্সি সার্ভিসের কর্মচারী। একটা বিমানের শব্দ শোনা গেল। ডক থেকে ওড়ার পায়তারা করছে বিমানটা। ট্রেলার থেকে ছুটে বেরোলো 3 গোয়েন্দা আর পিটার। পেছনে বেরোলেন ক্যাপ্টেন ফিলিপ। ওড়ার জন্য তৈরি হচ্ছে ছোট্ট একটা সি প্লেন। আহা, দেরি হয়ে গেল। হতাশ ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। আর ঠেকানো গেল না ওকে। সেদিক তাকিয়ে থেকে কি ভাবছেন ক্যাপ্টেন? তারপর বলে উঠলেন, পারবো, এসো। বলেই দৌড় দিলেন জেটির দিকে। ব্ল্যাক ভলচারের হুইল ধরেছেন ক্যাপ্টেন ফিলিপ। এগিয়ে চলেছে জাহাজ। জোর বাতাস উড়িয়ে নিয়ে গেছে পাতলা কুয়াশা। মাস্তুলের ওপরের ক্রোনেস্টে উঠে বসেছে নোনতা জেসন। ওখান থেকে যা যা দেখবে চেঁচিয়ে জানাবে ক্যাপ্টেনকে। জাহাজের গলুইয়ের কাছে রেলিং ধরে দাঁড়িয়েছে 3 গোয়েন্দা আর পিটার। বিমানটা কোন দিকে গেছে? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল কিশোর। মেইন চ্যানেল ধরে সোজা চলে যাবে সাগরের দিকে, পিটার জানালো। ওই লাল আর কালো বয়াগুলোর মাঝ দিয়ে সাগরের দিক থেকে আসা বাতাসকে কাজে লাগাবে। ক্রোনেস থেকে চেঁচিয়ে উঠল নোনতা জেসন। ডক ছেড়েছে ক্যাপ্টেন, গতি বাড়িয়েছে। দূরে দেখা যাচ্ছে সি প্লেনটা। দমে গেল ছেলেরা। ধরার আশা কম। পারবো না, নিরাশ হয়ে বলল মুসা।
আমরা যাওয়ার আগেই উড়ে যাবে। পারবো, রবিন বলল। ইঞ্জিনের শক্তি বাড়তে সময় লাগবে। ধরা কঠিন হবে, গুঙিয়ে উঠল কিশোর। ধরতে না পারলে আমাদের ওপর দিয়ে উড়ে চলে যাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে। ইঞ্জিনের সমস্ত শক্তি নিংড়ে ছুটছে জাহাজ। বয়ার লম্বা সারির মুখে চলে গেছে বিমানটা। একমাত্র প্রপেলারটা ঘুরতে আরম্ভ করেছে। পাইলটকে দেখতে পাচ্ছি, কিশোর বলল। পাশের লোকটা ভিক্টর, কোনো সন্দেহ নেই। প্রতি মুহূর্তে বিমানটার কাছাকাছি চলে যাচ্ছে জাহাজ। লাল বয়াগুলোর ভেতরে বিমান প্রবেশের মানে হচ্ছে ওড়ার জন্য অর্ধেক প্রস্তুত ওটা। লাল বয়ার সারি পেরিয়ে কালোগুলোতে যখন ঢুকলো বিমান, জাহাজ ঢুকে পড়ল চ্যানেলের মধ্যে। জাহাজে সবাই দম বন্ধ করে ফেলেছে। পাইলটের সাদা মুখ হাঁ হয়ে গেছে। জানালার কাছে ঝুঁকে রয়েছে ভিক্টর, হাতে পিস্তল। জাহাজটা আরো এগিয়ে যেতেই এদিকেই সই করে পিস্তল তুলল সে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো সবাই, চিৎকার করে বললেন ক্যাপ্টেন। গুলি করল ভিক্টর, একবার, দুবার। একটা মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল সময়, কিন্তু জাহাজ থেমে নেই, এগিয়ে যাচ্ছে বিমানটার দিকে, যেন মুখোমুখি ধাক্কা লাগানোর ইচ্ছে। হঠাৎ সাই করে একপাশে ঘুরে গেল বিমান। একটা কালো বয়ায় লেগে ছিঁড়ে গেল একটা ডানা, কাত হয়ে গেল একপাশে। পানিতে লাফিয়ে পড়েছে পাইলট, সাঁতরে সরে যেতে চায় যত দ্রুত সম্ভব। পানি ঢুকছে বিমানে, কাত হয়ে ভাসছে এখন। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ওটার কাছাকাছি এসে গতি কমালো জাহাজ। দড়ি ছুড়ে দিল পিটার, ওটা ধরল পাইলট। ভিক্টরকে দেখা গেল আরেক দিকে সাঁতরাচ্ছে। দুটো লাইফ বেল্ট বেঁধে নিয়েছে, কালো বক্সটা ঠেলে নিয়ে সাঁতরাচ্ছে। দড়ি বেয়ে ডেকে উঠে ধপাস করে গড়িয়ে পড়ল ক্যাপ্টেন। পানি গড়াচ্ছে কাপড় থেকে। কয়েকবার জোরে জোরে দম নিয়ে বলল, তোমরা আমার প্রাণ বাঁচালে। ওই পাগলটার কাছে পিস্তল আছে, প্লেন চালাতে বাধ্য করেছে ও আমাকে। ধাক্কা লেগে কাত হয়ে না পড়লে কি হতো জানি না। জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বিমান চুরমার হয়ে যাওয়ার কথা কল্পনা করে শিউরে উঠল সে। কে কে লোকটা? ডাকাত টাকাত? ডাকাতি। পানির দিকে তাকিয়ে জবাব দিল কিশোর। ভিক্টরের দিকে এগোচ্ছে জাহাজ। এখনো পালানোর চেষ্টা করছে ভিক্টর, কিন্তু বাক্সটা বেশি ভারী, ওটা নিয়ে এগোতে পারছে না তেমন। জ্বলন্ত চোখে ফিরে তাকালো একবার জাহাজের দিকে, বুঝলো বাক্সটা নিয়ে পালানো অসম্ভব। শেষে ওটা ছেড়ে দিয়ে সাঁতরাতে শুরু করলো, কিন্তু জাহাজের সঙ্গে সাঁতরে আর কতক্ষণ? হাল তাকে ছাড়তেই হলো। ক্রোনেস থেকে নেমে এসেছে নোনতা জেসন, পানিতে ঝাঁপ দিতে তৈরি হচ্ছে। তার আগেই ঝাঁপিয়ে পড়ল মুসা, তারপর জেসন, শেষে একে একে রবিন, পিটার আর পাইলট। সবাই মিলে ধরে ফেললো ভিক্টরকে। দড়ি নামিয়ে দেয়া হলো, তাতে বাক্সটা বেঁধে দিল মুসা। কিশোর আর ক্যাপ্টেন মিলে টেনে তুললেন ওটা ডেকে। ভিক্টরকেও তোলা হলো। দেখাবো, মজা দেখাবো সব কটাকে, নিষ্ফল হুমকি দেওয়া শুরু করলো সে। পাত্তাই দিল না কেউ তাকে, তবে চারপাশ থেকে ঘিরে রাখলো যাতে আবার গিয়ে পানিতে পড়তে না পারে। জাহাজের মুখ ঘোরালেন ক্যাপ্টেন, বললেন, কিশোর বলে ফেলো তো এবার সব। এই ভিক্টর লোকটা আসলে কে? আমার ধারণা চোর, গম্ভীর হয়ে বলল কিশোর। মেজর নিরেকের দলের লোক। কি করে বুঝলে? পিটার অবাক। গুপ্তধনগুলো জলদস্যুদের লুটের মাল নয়, আধুনিক চোরের চোরাই মাল। কি বলছো? বিশ্বাস করতে পারছেন না ক্যাপ্টেন? ঠিকই বলছি। একটা ব্যাপার প্রথমে বুঝতে পারছিলাম না, আপনাকে আর পিটারকে সরিয়ে দেবার পরও 24 ঘন্টা কেন আড্ডার উপর নজর রাখছিল মেজরের লোক। এখন জানি, ভিক্টরের ওপর নজর রাখা হচ্ছিল। ভিক্টর? প্রায় চেঁচিয়ে উঠল রবিন। ভিক্টরকে পাহারা দিচ্ছিল? হ্যাঁ তাই, তবে ভিক্টর আমাদেরকে মালগুলো দেখানোর আগ পর্যন্ত সেটা বুঝতে পারিনি। পরে কি করে বুঝলে? জানতে চাইলে মুসা। খুব সহজ, বাক্সটা দেখেই বুঝে ফেলেছি। ওটার উপরে তামা দিয়ে লেখা রয়েছে নাম। অনেক পুরনো হলে ময়লা হয়ে যায় তামা, রং বদলে যায়, সবুজ দাগ পড়ে। অথচ এটা একেবারে নতুন, চকচক করছে। আর বাক্সটাও তৈরি হয়েছে প্লাইউড দিয়ে, আগের দিনের মতো ভারী কাঠ নয়। তার উপর রং করেছে, বেশি কাঁচা কাজ করে ফেলেছে ভিক্টর। বাক্সটা নতুন বলে যে মালও নতুন, তা কি করে বুঝলে? ক্যাপ্টেনের প্রশ্ন। নতুন বাক্সে কি পুরনো মাল রাখা যায় না? যায়, তবে এক্ষেত্রে তা করা হয়নি। আমাকে একটা আংটি দিয়েছিল ভিক্টর, সেটা আমি জুয়েলারি দোকানে নিয়ে গিয়ে দেখিয়েছি। নতুন, মাত্র কয়েক বছর আগে বানানো হয়েছে। তাতেই বুঝলাম ভেতরের সব মালই নতুন, জলদস্যুর গুপ্তধন নয়। কিন্তু কিশোর, রবিন বলল, যদি ওরা জানেই ওগুলো গুপ্তধন নয় তাহলে?
হ্যাঁ রবিন, মুখের কথা কেড়ে নিয়ে বলল কিশোর, ঠিকই ধরেছ। কেন তাহলে বিনা প্রতিবাদে জেলে চলে গেল চোরের দল? পুলিশকে কিছুই বলল না, এই তো। কেন ভিক্টরকে মাল নিয়ে পালাতে দিল? এটাও নিশ্চয়ই তোমার প্রশ্ন। সহজ জবাব, চোরাই মাল। পুলিশে জেনে গেলেই সব খোয়াতে হতো, তাই চুপ করে গিয়েছিল মেজর। আর তখনই পুরো সত্যটা বুঝে গেছি আমি। ভিক্টরের হাত দড়ি দিয়ে বাঁধা, সেই অবস্থাতেই ঝাঁপিয়ে পড়তে গেল কিশোরের ওপর। তাকে যখন আটকে ফেলা হলো, গালাগাল করতে লাগলো, চেঁচিয়ে বলল, বিশ্বাস করো না ওর কথা, ওটা একটা মিথ্যক, সব বানিয়ে বলছে। কেউ কান দিল না তার কথায়। সত্যটা কি কিশোর? জিজ্ঞেস করলো পিটার। মেজর নিরেক আর তার চেলারা জানে যে মালগুলো চোরাই, কারণ ওরাই চুরি করে জমিয়েছে ওগুলো। ভিক্টরও জানে, কারণ সেও একই দলের লোক। মাল নিয়ে পালিয়েছিল ভিক্টর, সেগুলো খুঁজতেই এসেছে মেজর আর তার চেলারা। আবার না ওগুলো বের করে নিয়ে যায়, ভিক্টর পালিয়ে যায়, সেজন্যই দিন রাত তার উপর চোখ রাখা হতো। আসলে সমস্ত মাল হাতিয়ে নিয়ে টাওয়ারে এসে লুকিয়েছিল সে। তার জানা ছিল লুকানোর চমৎকার জায়গা ওটা। তীরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকে। দলবল নিয়ে পৌঁছে গেছেন তিনি। সেদিকে তাকিয়ে আরেকবার নিষ্ফল আক্রোশে ফুঁসে উঠল ভিক্টর। চোখ পাকিয়ে কিশোরকে বলল, তোমাকে দেখে নেব আমি। কয়েকদিন পর বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে এসেছে তিন গোয়েন্দা, বেগুনি জলদস্যু কেসের রিপোর্ট নিয়ে। মন দিয়ে ফাইলটা পড়লেন পরিচালক, তারপর মুখ তুললেন। বুঝলাম, একটা কথা এখানে লেখনি। কি দেখছিল সেদিন মেজর? নকশা? ম্যাপ স্যার, জবাব দিল কিশোর। পাইরেটস কোভের। ওতে অবশ্য সুড়ঙ্গটা দেখানো নেই, কিন্তু রিপোর্ট বলছে জানা না থাকলে ওই সুড়ঙ্গ খুঁজে পাওয়া দুষ্কর। মেজর নিরেক কি করে পেল? হাসল কিশোর। কয়েক বছর আগে কথা ভিক্টরই জানিয়েছিল মেজরকে। পুলিশের ভয়ে পালিয়ে আত্মগোপন করে আছে তখন ওরা। ভিক্টর অবশ্য তখনও জানতো না সুড়ঙ্গটা ঠিক কোথায় আছে। গল্প করতে করতে এমনি বলেছিল আর কি মেজরকে, পূর্বপুরুষের কাহিনী বলতে গিয়ে। তারপর একদিন মাল হাতিয়ে নিয়ে পালালো ভিক্টর। মেজর জানতো না টাওয়ারটা কোথায়, তবে খুঁজে খুঁজে বের করে ফেলল। অনেক দিন লেগেছে খুঁজে বের করতে। এসে দেখলো সত্যি টাওয়ারই এসে উঠেছে ভিক্টর। বুঝতে অসুবিধে হলো না, মালগুলো টাওয়ারেই লুকিয়েছে ভিক্টর। তাকে কিছু জিজ্ঞেস করলো না মেজর, কারণ তাহলে অন্য জায়গায় মাল সরিয়ে ফেলতে পারে। বোট হাউসে ঢুকে বের করলো সুড়ঙ্গ মুখ। মাটি কেটে সুড়ঙ্গের ভেতর দিয়ে টাওয়ারে ঢোকার পথ করে দিল। তারপর ওরা মালগুলো পাওয়ার আগেই টের পেয়ে গেল ভিক্টর। জবাব দিল এবার রবিন। সতর্ক হয়ে গেল। শেষে মাল নেয়ার জন্য শেষবার যখন ঢুকলো মেজর আর নিরেক, তখন জেসন আর কিশোরকে নিয়ে তৈরি হয়ে আছে সে বাধা দেওয়ার জন্যে। মেজর আর রিগোকে ঠেকালো বটে ভিক্টর। রবিনের কথায় খেয়ে ধরল কিশোর, কিন্তু আমরা তখন জেনে গেছি। বুঝলো শেষ রক্ষা করতে হলে একটাই উপায়, পুলিশের হাতে ধরা দেয়া, ভিক্টরকে মালগুলো নিয়ে পালাতে দেয়া। তাহলে শেষমেশ ভাগ একটা পাবার আশা আছে। সেরকমই চুক্তি হয়েছে ওদের মধ্যে স্টোর রুমে। ওই চুক্তির কোনো অর্থ নেই, মাথা নাড়লেন পরিচালক। ভিক্টরকে বিশ্বাস করা যায় না। না, তা যায় না। এতক্ষণে মুখ খুলল মুসা। তবে এছাড়া আর কোনো উপায়ও ছিল না ওদের কাছে। ভিক্টর নিয়ে পালালে পাওয়ার কিছুটা আশা অন্তত আছে, কিন্তু পুলিশের হাতে পড়লে একেবারেই নেই। তাই ওই বুদ্ধি করেছিল। এক মুহূর্ত চুপ করে রইলেন মিস্টার ক্রিস্টোফার। তাহলে বেগুলি জলদস্যুর গুপ্তধন আসলেই নেই? আপাতত তো পেলাম না, মুচকি হাসল কিশোর। তবে তদন্ত আমি চালিয়ে যাব ভাবছি। বলা যায় না, কিছু বেরিয়েও যেতে পারে। এরই সাথে শেষ হচ্ছে বেগুনি জলদস্যু। নতুন নতুন আরো গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।